ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আজকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি সৃজিতা রয়েছি। স্বর্ণালী আপনাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন সোজাসুজি অযোধ্যা থেকে। আচ্ছা, অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা বা রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর কটা দিন বাকি গুনে দেখেছেন? হাতে আর খুব বেশি হলে 1 সপ্তাহ না, তাও বাকি নেই। আজকের দিনটাও ছেড়েই দিন, আর 1 সপ্তাহও বাকি নেই। গোটা বিশ্ব কার্যত অপেক্ষা করছে, দিন গুনছে ওই দিনটার জন্য, ওই মুহূর্তটার জন্য। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে গোটা অযোধ্যায় এই 16 তারিখ থেকে একাধিক কর্মসূচি শুরু হয়ে গিয়েছে, ধীরে ধীরে একাধিক আচার পালন করা শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে শুভ মুহূর্তের সাক্ষী আমরা হতে চলেছি। 500 বছর ধরে মানুষ যে অপেক্ষা করছে, তার আগে বিভিন্ন মন্দিরগুলো, বিভিন্ন তীর্থস্থানগুলো আপনারা পরিষ্কার রাখুন। সেটা অযোধ্যা হোক, অন্ধ্রপ্রদেশ হোক, কর্ণাটক হোক, এই বাংলার নদিয়া হোক, যেখানেই হোক না কেন, মানুষ মন্দির পরিষ্কার করতে আরম্ভ করেছেন, তারা উপভোগ করতে আরম্ভ করেছেন। তারা উন্মাদনা তাদের মধ্যে সত্যি সত্যি তৈরি হয়ে গিয়েছে। উত্তেজনার পারদ ধীরে ধীরে একটু একটু করে বাড়ছে, কিন্তু অনেকের তো মনে হচ্ছে এটা রাজনীতি। অনেকে ভাবছেন যে যা হচ্ছে সব রাজনীতির জন্যই হচ্ছে, যা হচ্ছে সব নাকি শুধু গিমিক। অদ্ভুত। ইতিহাসের সামনে দাঁড়িয়ে রয়েছে একটা গোটা দেশ। হাতে আর কয়েকটা দিন, 22শে জানুয়ারি 500 বছর পর ঘরে ফিরছে রামলালা। ঘরের ছেলে ঘরে ফেরার অপেক্ষায় অযোধ্যা জুড়ে কার্যত সাজো সাজো রব। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা। বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গোটা বিশ্ব জুড়ে মুখিয়ে রয়েছে এই একটা দিনের অপেক্ষায়। আর কেউ বলছেন রাজনৈতিক গিমিক। আরে রাম মন্দির হচ্ছে তো আমি কি করব? রাম মন্দির হচ্ছে একটা গিমিক, হচ্ছে হোক, আমার তো কিছু করার নেই। সেই ব্যক্তি আবার উদাহরণ দেয় 700 কোটি টাকা খরচের। সেই ব্যক্তি উদাহরণ দেয় কোন কোন তীর্থস্থানে কি কি পরিমাণ খরচা করা হয়েছে, কোন কোন তীর্থস্থান নতুন করে তৈরি করা হয়েছে। কেন কেন কি প্রয়োজন? সেই ব্যক্তি আবার আজকে বলছেন, সেই মুখ্যমন্ত্রী আজকে বলছেন 22শে জানুয়ারি আমি মিছিল করব, সংহতির মিছিল। সত্যি বুঝতে পারছি না যে কি হচ্ছে। সত্যিই রাজনীতি হচ্ছে না। যাই হোক, আমাদের সিনিয়র এডিটররা এই মুহূর্তে অযোধ্যাতে রয়েছেন। স্বর্ণালী তিনি নিজেও অযোধ্যাতে রয়েছেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে যোগও দেবেন। স্বর্ণালী সেখানে গিয়ে ঠিক কি কি ছবি তুলে ধরেছেন, অযোধ্যা আদতে কি আউটকাম দিচ্ছে, সত্যি কথা বলতে সেটা একটু দেখুন। দাঁড়িয়ে রয়েছে আমরা লতা চক। এই লতা চকে কিন্তু প্রতি মুহূর্তে নতুন নতুন গল্প কোথাও তৈরি হচ্ছে, এবং সেরকমই একটা গল্পের সামনে, ইতিহাসের সামনে দাঁড়িয়ে রয়েছি আরো একবার অযোধ্যা আসার প্রথম দিনে, ডে 1-এ। এখানে আলাপ হলো আমার সোম মহারাজের সঙ্গে, যাকে সোম বাবা অনেকে বলেন। তিনি ডিসেম্বর থেকে এখানে রয়েছেন এই লতা চকের সামনে, এবং তারপর থেকে অকাতরে বিলিয়ে চলেছেন যথার্থ গীতা। महाराज कब से ये आपका ये अयोध्या धाम में केवल 50,000 की संख्या में मैं निःशुल्क बांट चुका हूँ। ये विश्व के सभी भाषाओं में है, और आपको मैं बंगाली भाषा में भी गीता दूंगा। कौन सा भाषा में है? हिंदी, गुजराती, मराठी, तमिल, तेलुगु, मलयालम, कन्नड़, उर्दू, अरबी, फारसी और सभी, इंग्लिश, जर्मन, इटालियन, फ्रेंच, 30 लैंग्वेजेस। पहले की आपको क्या लगता है कि गीता, ये जो गीता है हमारा, ये गीता को क्या घोषित करना चाहिए? राष्ट्रीय धर्म शास्त्र, इसमें सर्टिफिकेट लगा हुआ है, आप देखिए यथार्थ गीता के लिए। बताइए, ये सारे गीता ये आप बांट रहे हैं, मतलब फ्री ऑफ कॉस्ट बांट रहे हैं? ऐसे ही फ्री ऑफ कॉस्ट? फ्री ऑफ कॉस्ट। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসছে, শুধু আসছে নয়, তার থেকে গীতা নিচ্ছে, এবং যথার্থ গীতার অর্থ বোঝানো হচ্ছে, সেটাও একেবারেই নিখরচায়। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা।
এরকমই একাধিক ছবি স্বর্ণালী তুলে ধরেছেন এবং স্বর্ণালী আজকে ওই মাটিতে রয়েছেন, তিনি ওই মাটিতে দাঁড়িয়েই আজকে সোজাসুজি প্রশ্ন করবেন। স্বর্ণালী, ওভার টু ইউ। একদমই তাই, অনেক ধন্যবাদ শ্রীতা। সোজাসুজি একদম অযোধ্যার মাটি থেকে দাঁড়িয়েই অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে, প্রশ্ন উঠছে বিশেষত যখন যেখানে দেখতে পাচ্ছি আমরা যে আসলে এই রাম জন্মভূমিকে কেন্দ্র করে, রাম লালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যখন উন্মাদনা তুঙ্গে, তখন কীভাবে সেখানে সমান্তরালভাবে একটা রাজনৈতিক চেষ্টা চলছে। রাজনীতি আগেও ছিল, রাজনীতি এখনো থাকবে, রাজনীতির পরেও চলবে, কিন্তু বারবার করে গোটা দেশের প্রান্তের থেকে মানুষ যখন ছুটে আসছে, তাদের যে আবেগকে পুঁজি করে তারা দৌড়ে আসছেন, ছুটে আসছেন, তখনও সেই সময় রাজনীতি আসলে করছে কারা? সেই সময় এই পুরো আবেগের যে ঢেউ, সেই ঢেউকে সামাল দেওয়ার জন্য রাজনীতি মঞ্চে আনছেন কারা? রাজনীতিকে হাতিয়ার বানাচ্ছেন কারা? আর এবারও 22শে জানুয়ারিকে কেন্দ্র করে রাজনীতি করলেন কারা? এই সব কিছু বলার আগে প্রথমে দেখে নেওয়া যাক 22শে জানুয়ারি, যেদিনকে গোটা দেশের নজর রয়েছে অযোধ্যার দিকে, যেদিনকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, ঠিক সেই দিন কি কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো একবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তারপর বাকি কথা বলছি। আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি আছে, 26শে জানুয়ারি এসেছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। 22শে জানুয়ারি মিছিল হবে, যা 22শে জানুয়ারি রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কারণটা কি? 22শে জানুয়ারি তো তারও আমন্ত্রণ রয়েছে। 22শে জানুয়ারি তিনি অযোধ্যা যাবেন কিনা সেই নিয়ে বহুবার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন, আমরাও প্রশ্ন করার চেষ্টা করেছি। এবং 22শে জানুয়ারি ইতিমধ্যেই যে বৃহত্তর জোট, এনডি জোট, তার মধ্যে অনেক ধরনের বয়ান, বক্তব্য, কেউ যেতে পারেন, কেউ না যেতে পারেন, কেউ সরাসরি বয়কট। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডটা স্পষ্ট ছিল না। বারবার করে জিজ্ঞাসা করেছে 22শে জানুয়ারি তৃণমূল কংগ্রেস কি করছে। আজকে জানতে পারা গেল 22শে জানুয়ারি একটা মিছিলের ডাক দেওয়া হয়েছে, পাল্টা মিছিল। এই যে পাল্টা মিছিল বললাম, কারণ যেহেতু 22শে জানুয়ারি আগে থেকেই একটা আমন্ত্রণ রয়েছে, যেহেতু 22শে জানুয়ারি আগে থেকে একটা কর্মসূচি স্থির করা রয়েছে, যেহেতু 22শে জানুয়ারির আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে, এমনকি গোটা মানুষের কাছে গেছে, ইন্ডিভিজুয়াল সমস্ত শরীরদের কাছেও গেছে। তারা প্রত্যেকের অবস্থান কেউ স্পষ্ট করছেন, কেউ করছেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন। তিনি জানিয়ে দিলেন যে তিনি পাল্টা কর্মসূচির রাস্তায় হাঁটছেন, অথচ পাল্টা শব্দে বোধহয় সমস্যা আছে। আমি আরও একটা বক্তব্য শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়, যখন তাকে এবারও প্রশ্ন করা হলো যে এটা কি তাহলে 22শে জানুয়ারির যে অযোধ্যার কর্মসূচি তার পাল্টা কর্মসূচি। সেখান থেকে মনে হলো কোথাও যে সম্প্রীতি বাড়ানোর জন্য মিছিল করা দরকার। সম্প্রীতির ছবি তো দেখছি আমরা, দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। ইনফ্যাক্ট গোটা অযোধ্যা আমরা যেখানে যার রথে করে ঘুরে বেড়াচ্ছে আর কি, যে গাড়ি করে, তার চালক পর্যন্ত তিনিও বলছেন যে এটা আমাদেরও একই রকম ভাবে। তো শোনা যাক একবার পাল্টা বলাতে কোথায় সমস্যা হলো এবং কি যুক্তি, দেখুন। আমি প্লিজ বলছি, আমি কোনো পাল্টা করছি না।
আমি কোনো প্রতিবাদ করছি না। আমি সাধু সন্তদের মানি, আমি সাধু সন্তদের কথা শুনছি। আমি এখনও মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্টস, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমি সর্বধর্ম সমন্বয় করছি এই কারণে, তার পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন যে কোনো পাল্টা বলে কিছু নেই, কিন্তু তার কর্মসূচির পরে সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তারই বা কি অর্থ, কি কানেকশন, সবটা গুলিয়ে ঘন্ট হয়ে গেল। 22 জানুয়ারি এই কর্মসূচিতে অনেক আগে থেকে স্থির করা, তো সেই দিনকে যদি আরেকটা কর্মসূচি নেয় কোনো রাজনৈতিক দল, তাহলে তাকে তার সমান্তরাল কর্মসূচি বলবো নাকি তার পাল্টা কর্মসূচি বলবো? বিরোধী রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছেন। তারাও ওই পাল্টা শব্দটা ইউজ করলাম, তারাও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। এই কর্মসূচির প্রেক্ষিতে তাদের বক্তব্যগুলো শুনবো, আর তারপর সোজাসুজি চলে আসবো আজকের ডিবেটে। জানার চেষ্টা করবো যে আসলে সত্যি সত্যি রাজনীতি করছেন কারা, এই রাজনীতির পরিসর তৈরি করছেন কারা, কিসের জন্য, কিসের ভিত্তিতে এই রাজনীতি হচ্ছে। এর আগের দিন আপনাদের শুনিয়েছিলাম যে পুরীর বর্তমান দ্বৈতপতি তিনি নিজে জানিয়েছিলেন যে অন্তত এই একটা দিনের জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আহ্বান করবো যে সমস্ত রাজনীতিগুলো একদিকে সরিয়ে রেখে আসুন না আপনারাও। কিন্তু সেই রাজনীতির ঊর্ধ্বেও বোধহয় কেউ উঠতে পারছেন না, কিন্তু আবার সেটাকে পাল্টা বলে মানতেও নারাজ। তাহলে এটা কি হচ্ছে? 22 জানুয়ারি যেদিনকে রামলালা প্রাণ প্রতিষ্ঠা রয়েছে, গোটা দেশ সেদিনকে অযোধ্যামুখী। যারা অযোধ্যায় পৌঁছতে পারছেন তারাও, যারা পৌঁছতে পারছেন না তারাও বাড়ি থেকে। তাহলে সেদিনকে আরেকটা কর্মসূচির অর্থটা কি বলা হয়? সমান্তরাল কোনো রাজনীতি নয়, সম্প্রীতির রাজনীতি, নাকি আসলে রাজনীতির জন্য রাজনীতি? এই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে ডিবেট শুরু করবো। তবে তার আগে চোখ রাখা যাক যে বিরোধীরা এই কর্মসূচিকে কিভাবে দেখছেন। দেখুন, আমাদের নেত্রী পরিষ্কারভাবে প্রেস কনফারেন্সে করে বলেছেন যে কোনো প্রতিবাদ বা এটা কোনো পাল্টা অনুষ্ঠান নয়। যেহেতু তার পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই জন্য তার আগের দিন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে তিনি কালীঘাটে মায়ের কাছে পুজো দিয়ে তিনি হাজরা থেকে শুরু করে সমস্ত ধর্মের প্রতিনিধিদের নিয়ে, সাধারণ মানুষকে সাথে নিয়ে তিনি পার্ক সার্কাস পর্যন্ত একটি সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে তিনি একটি মিছিল করছেন। এটা কোনো পাল্টা বা এটা কোনো প্রতিবাদের কোনো মিছিল নয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23 তারিখ, তার আগে তিনি এই সর্বধর্ম সমন্বয়ের বার্তা, এবং আমাদের নেত্রী একমাত্র নেত্রী যিনি সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র সবসময় বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। জালি হিন্দু, 1 নম্বরে জালি হিন্দু। জালি হিন্দু সরস্বতী পুজোর মন্ত্র ভুল বলে এখানে এসে চণ্ডীপাঠ ভুল করেছিল। চণ্ডী মন্ত্র ভুল বলেছে, জুতো পরে ভাত খেয়ে গেছে চণ্ডীপাঠ করেছে। এ মানুষ ডাকছে। আজকে তার ভোটের প্রয়োজন হয়েছে, একটা শ্রেণীর ভোটকে তারা সুরক্ষিত করে রাখার জন্যই এই ধরনের কথাবার্তা বলছে। মোহন ভাগবত জি কেশিয়ারিতে আসলে তার দেখভাল করার জন্য কে আগে কমেন্ট করে? আপনার অমিত শাহজি সৌরভ গাঙ্গুলি সাহেবের বাড়িতে আসলে কি খাবেন মেনু ঠিক করে দেয় এই মমতা ব্যানার্জি। সুতরাং এই মমতা ব্যানার্জি শুধুমাত্র ভোটের জন্যই, বিজেপি যেমন রাম মন্দিরকে ইস্যু করছে, ঠিক মমতা ব্যানার্জি ভোটের জন্য রাম মন্দিরকে ইস্যু করছে। ভোটের জন্য আসলে কাকে কে ইস্যু করছে এবং ভোটের জন্য কোনটা সামনে আসছে কোনটা নয় নজর রাখবো আমরা। তবে তার আগে যারা এই মুহূর্তে কলকাতা স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে নেওয়া যাক। রয়েছেন বিজেপি মুখপাত্র আজ রাজস্বী লাহিড়ী, রয়েছেন সমাজকর্মী অনিন্দ্য সিনহা রয় যিনি শাসকের পক্ষ থেকে বলবেন, রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, এবং রয়েছেন স্বামী অম্বিকানন্দ মহারাজ বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজি স্বর্ণালীতে। আমি প্রথমেই আসবো অনিন্দ্যবাবুর কাছে। অনিন্দ্যবাবুর কাছে আমরা সবসময় শাসকের ভার্সনটা জানতে পারি, তাই প্রথমেই আসা দরকার। অনিন্দ্যবাবু কি বলবেন? 22 জানুয়ারি মুখ্যমন্ত্রী এই কর্মসূচি আমন্ত্রণ তার কাছেও গিয়েছিল, সবাই তাকে জিজ্ঞাসা করেছেন, এমনকি বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে যোগদান করার আহ্বান করেছেন। সেদিনকে হঠাৎ করে এই হঠাৎ একটা কর্মসূচি, এটাকে পাল্টা বলবো না, এটাকে সমান্তরাল রাজনীতি বলবো না, এটাকে রাম মন্দির নিয়ে রাজনীতি বলবো না, কোনটা অনিন্দ্যবাবু? প্রথমত কথা হচ্ছে রাম মন্দিরের রাজনীতি এটা তো আপনারাই তৈরি করছেন। অযোধ্যায়
রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন, ভালো কথা, কিন্তু তার সঙ্গে সারা দেশে অন্য কোনো কিছু করা যাবে না। কিভাবে তৈরি করছি আমরা, কিভাবে তৈরি করছি বলছি কিভাবে করছেন। এই এতক্ষণ আপনার কথাগুলো শুনছিলাম প্রথমে, সেখান থেকে আমার মনে হলো যে রাম মন্দির অযোধ্যায় একটা মন্দির উদ্বোধন হচ্ছে, তার জন্য অন্য কিছু করা যাবে না, এটা তো কোথাও লেখা নেই। আজকে তৃণমূল কংগ্রেসের একটা সর্বধর্মকে নিয়ে একটা মিছিল বার করতে চলেছে, আপনারা ইন্টারলিঙ্ক করছেন সেটার সঙ্গে রাম মন্দিরের। দরকার নেই তো নাকি 22 তারিখে লোকজন আর কিচ্ছু কোনো কাজ করবে না, অফিস যাবে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে শুধু রাম মন্দিরের জন্য? তা তো হতে পারে না। মানুষ তার মতো কাজ করছেন। আমাদের তৃণমূল কংগ্রেস, আমি এই প্রশ্নটা আপনাকে করছি আগে, নাকি আপনাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগে অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করলেন? আগে মমতা বন্দ্যোপাধ্যায় দত্তহীন ভাষায় নবান্ন থেকে হোক বা অন্য কোথাও হোক, শুনে নিন মন্দিরের ফিরিস্তি দেওয়া 700 কোটি মন্দিরের তিনি মন্দিরের জন্য খরচ করেছেন, কোন কোন খাতে কোন কোন মন্দিরের জন্য কত টাকা খরচ করেছেন, তার ফিরিস্তি দেওয়ার প্রয়োজনীয়তা যদি না পড়তো অনিন্দ্যবাবু, তাহলে আমার ওই শীতের রাতে এসে অযোধ্যায় বসে বসে রাত্রিবেলায় ডিবেট করার কোনো দরকার পড়তো না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে 700 কোটি টাকা খরচা করেছেন বলে আপনি অযোধ্যায় গেছেন, সেটা আমি জানতাম না। যাই হোক, সমস্যাটা হচ্ছে আপনারা সব কিছুতে একটা রাজনীতি খোঁজার চেষ্টা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন এই প্রোগ্রামের সঙ্গে অযোধ্যায় মন্দিরের কোনো সম্পর্ক নেই। নিজের মতো করে মানে বার করে নেন, নিজের মতো করে মানে বার করে নেন। আপনি নিজের মতো করে কেন? স্পষ্ট ভাষায় খতিয়ান এই সময় কেন প্রয়োজনীয়তা পড়লো? মানে মন্দিরের খতিয়ান এই সময় কেন দরকার হলো? মানে আমি আপনাকে বলছি, মানে 22 আমি কোথায় কোন মন্দির করে দিয়েছি অনিন্দ্যবাবু, সেটা হট করে আজকে কেন দরকার পড়লো? আমি আপনাকে বলছি তো, উনি মন্দিরে শুধু আপনি শুনেছেন, মসজিদটা শোনেননি। উনি বলেছেন ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাতে আমাদের আপত্তি আছে, আমাদের রাম নিয়ে কোনো আপত্তি নেই, রাম মন্দির হোক কোনো আপত্তি নেই, কিন্তু রামকে যারা ময়দানে রাজনীতির ময়দানে নিয়ে আসছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে কারা? কারা করছে? রাজনীতি করছে আপনিও জানেন বিজেপি, আমিও জানি বিজেপি, কিন্তু আপনি সেটা বলতে পারবেন না, আমি বলতে পারবো। তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস মসজিদেও যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 24শে ডিসেম্বর রাত্রির বেলা গির্জাতেও যান, মন্দিরেও যান, মসজিদেও যান। সরাসরি নির্দিষ্ট একটা সম্প্রদায়কে দুধেল গাই বলে, সরাসরি একটা সম্প্রদায়কে দুধেল গাই বলে, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না। একটি নির্দিষ্ট আপনি বলছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এখানে 7 তাড়াতাড়ি সম্প্রীতির মিছিল বার করার প্রয়োজনীয়তা পড়ে গেল, আপনারা এখানে নাকি রাজনীতি করছেন না। আমি রাজস্বীর কাছে উত্তর নেব, তবে তার আগে রাজস্বীর কাছে আসার আগে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য শোনাবো যে 22 জানুয়ারি হঠাৎ করে এই সম্প্রীতির কর্মসূচি কেন, হঠাৎ করে ভুইফোর কর্মসূচি কেন, শোনাবো একবার। কি করব সেটা বিজেপি ঠিক করে দেবে, কি করা যাবে কি করা যাবে। ইটস এ ভেরি অ্যালার্মিং, খুব অ্যালার্মিং। উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। আমি সোজাসুজি এবার রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, অরিন্দবাবুরা বলছেন যে 22 জানুয়ারি যদি রাম মন্দির উদ্বোধন হয়, অযোধ্যায় যদি কোনো কর্মসূচি থাকে, তাতে কোথায় লেখা রয়েছে দেশের অন্য কোনো প্রান্তে আর কোনো কর্মসূচি রাখা যাবে না? কেন তাকে জোর করে কানেক্ট করা হচ্ছে? রাম মন্দির উদ্বোধন হচ্ছে, রাম মন্দিরের মতো অযোধ্যায় হচ্ছে, তাতে কি সমস্যা? যদি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সেদিনকে কোনো মিছিল বার করেন, তার বক্তব্য রয়েছে যে পরের দিন 23 জানুয়ারি, তাই 23 জানুয়ারির আগের দিন নেতাজিকে স্মরণ করে তিনি একটা সম্প্রীতি মিছিল রাস্তায় নামাচ্ছেন। যদি তিনি নামিয়ে থাকেনও, তাতে সমস্যা কোথায়? কেন তোমরা কানেক্ট করছো অযোধ্যার সঙ্গে তার পাল্টা মিছিল হিসেবে মুখ্যমন্ত্রী এই কর্মসূচিকে? রাজস্বী,
राम तेरे मन में है राम मेरे मन में है मन से रावण जो निकाले राम उसके मन में है। উনি মরা মরা করতে থাকুন, একদিন রাম রাম বলতেই থাকবেন। যিনি মাথায় ঘোমটা দিয়ে বুড়বুড় বুড়বুড় গড়গড় গড়গড় করে অন্য সম্প্রদায়ের মন্ত্রোচ্চারণ একেবারে গড়গড় করে করতে পারেন, কিন্তু সরস্বতী মন্ত্র, চণ্ডী মন্ত্র ইত্যাদি মন্ত্রে তিনি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে শ্রীকুমার বাবুকে দোষারোপ করে দেন। যে রাজ্যে 4-5খানা হজ হাউস তৈরি হয় 1 ঘন্টা 2 ঘন্টার বিশ্রামের জন্য, কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যে বিপুল পরিমাণ তীর্থযাত্রীরা গঙ্গাসাগরে আসেন তার জন্য 1খানাও গঙ্গাসাগর হাউস তৈরি হয় না। এই কিছু দূরেই রাজারহাটে বিলাসবহুল হজ হাউস আছে, যেখানে 1 ঘন্টার জন্য মানুষ আসেন বিশ্রাম করতে, প্লেন ধরার জন্য এয়ারপোর্ট থেকে। যাই হোক, যে তৃণমূল কংগ্রেস মাঝখানে গীতা বিরোধী হয়ে গেছিল, যে তৃণমূল কংগ্রেস স্বামী বিবেকানন্দকে গীতা বিরোধী প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছিল, তাদের ওই যুবনেত্রী শিবলিঙ্গে কন্ডম পরানো সায়নী ঘোষ, যে স্বামী বিবেকানন্দের 1 লাইন কথা তুলে স্বামী বিবেকানন্দকে গীতা বিরোধী, আপাদ মস্তক যে তৃণমূল কংগ্রেস একটা হিন্দু বিরোধী দল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। গোটা ভারতবর্ষ যখন রাম নামে মজে আছে, তখন শ্রীরামচন্দ্রের পাদপদ্ম চিহ্ন যে পশ্চিমবঙ্গে আজও আছেন মহারাজা কৃষ্ণচন্দ্র, যা নিয়ে এসেছিলেন চিত্রকূট পর্বত থেকে, আজ চাইলে পরে কি মাননীয় মুখ্যমন্ত্রী কৃত্তিবাস ওঝার মাটিতে, রানী ভবানীর প্রতিষ্ঠিত রঘুনাথ জিউয়ের মাটিতে, রানী রাসমণির কুলদেবতা রঘুনন্দনের মাটিতে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আরাধ্য ইষ্টদেব রঘুনাথের মাটিতে, যেখানে মহাপ্রভু চৈতন্যদেব হরে রাম 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 হরে হরে মহামন্ত্র দিচ্ছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম মন্ত্র বলছেন। সেই মন্ত্রে রাম রাজাতলায়, যে মাটিতে মিষ্টির নাম সিধাভোগ, জেদের নাম অঙ্গদের পা, ভয়ঙ্কর কাণ্ডের নাম হনুমান কাণ্ড, আজও বাবা মারা সুবোধ বালক বলতে রাম বালককে বোঝায়, সেই মাটিতে তিনি কি একটুখানি বাকি ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গকে জুড়তে পারতেন না? যেখানে রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম শিষ্য এবং রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট মহারাজ, তিনি প্রত্যেক একাদশীর দিনে রাম নাম সংকীর্তন করার প্রারম্ভ করেছিলেন এই প্রথা। এবং কাশীতে তিনি যখন এই রাম নাম সংকীর্তন করছেন, তখন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মতে, তাদের কথা অনুসারে এবং সাধারণ দর্শক সেই সময় যারা আমি বুঝতে পারছি, আমার বক্তব্য হচ্ছে, আমি আবারও সেই প্রথম প্রশ্নে ফিরে যাই, যে কেন মনে হচ্ছে যে এই বাংলার সঙ্গে রামের কোনো আলাদা সম্পর্ক, আত্মিক যোগ রয়েছে। বিভিন্ন সময় আমরা বলেছি বারবার করে, আমরা সিরিজ ওয়াইজ তার প্রোগ্রামও করেছি, অনুষ্ঠানও করেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কেন মনে হচ্ছে 22শে জানুয়ারির এই কর্মসূচি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচি, এইটা কেন মনে হচ্ছে তোমাদের? এর কারণ একটাই, 2011 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আনুমানিক 39% ভোট পেয়েছিল, যার টেন্টেটিভ শেয়ার হোল্ডার ছিল হচ্ছে 20% রামের আর 20% হচ্ছে দুধেল। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে 40% ভোট পাচ্ছেন, তার মধ্যে 10% হচ্ছে রাম আর বাকি 30% হচ্ছে দুধেল। এই 30% ছাঁকা দুধেলকে ছাঁকা তেলে ধরে রাখতে হবে, না হলে উনার নাইয়া আর পার হবে না, উনি ডুবে যাবেন। এটা কালের লিখন দেওয়ালে একেবারে পরিষ্কার হয়ে গেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্বের সংখ্যালঘু সম্প্রদায় সবথেকে বেশি মারা গিয়েছে। যে হিসেব, যে অঙ্কের হিসেব বলছেন রাজস্বী, তাহলে কি শুধুমাত্র ধরে নেব ভোট ব্যাংক? আচ্ছা, আমি একটা কথা বলি, আইএসএফ তৈরি হওয়ার পর থেকে নওশাদ সিদ্দিকীরা বলছেন যে সংখ্যালঘু ভোট ব্যাংক হাত থেকে বেরিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের, দুধেল গাইর আর বসে নেই, সেই জন্য আবার নতুন করে রাজনীতি, কারণ এখানে তো কোথাও কোনো রাজনীতি নেই, রাজনীতি আপাতত হচ্ছে না, তাহলে এই আমন্ত্রণকে প্রত্যাখ্যান করে রাজনৈতিক কর্মসূচি কেন? দেখুন, আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলটা 22 তারিখে ডেকেছেন, সেটা কোনো একটা সম্প্রদায়ের লোককে ডাকেননি, কিন্তু উনি বলেছেন সংহতি যাত্রা মানে সমস্ত ধর্ম নিরপেক্ষ, সমস্ত ধর্মে যারা ভালোবাসে তারা একসঙ্গে আসতে পারে, একটা যাত্রা। এখানে এই চিটিংবাজ মানে আমাদের বিরোধী দলনেতা, চোর বিরোধী দলনেতা শুভেন্দু কি বললো সেটা খুব একটা। এবার আমি একটা কথা বলছি সোনালী, রাম মন্দিরের আমন্ত্রণ কার কার কাছে পৌঁছেছে আপনি জানেন? রাম মন্দির কাকে আমন্ত্রণ জানিয়েছে? আমি আপনাকে বলি,
আজকে আমি ধরুন কালী ভক্ত, আমরা নিজের এখানে এসে দেখছি সর্বধর্মে, এমনকি গীতা নিয়ে যেটা তৃণমূল কংগ্রেস রাজনীতি করলো, সেই গীতার মাঠে আমরা দেখিয়ে দিয়েছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছেন, পার্টিসিপেট করে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না কেন রাম মন্দির? কোনো উত্তর জানা আছে আপনাদের কাছে? এবার ব্যাপারটা আপনাকে বলি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন না এটা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন। ব্যাপারটা কি জানেন তো, আমি হিন্দু, আমি ধরুন কালী বন্দনা করি, সত্যি আমি করি, আমি তারাপীঠে যাই, আমি আপনার সময় বলিনি, 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 আপনি সৌজন্য তো রাখেন। আমি হিন্দু, আমি কালী বন্দনা করি, এর মানেটা কি? আমি দুধেল গাইয়ের গরু, এটাই হিন্দু তো আমরা নিজের মনের, আমি কাকে বন্দনা করব, কি করব, এটা চাপিয়ে দেওয়ার কারণটা কি? রাম, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আগের দিন দ্বৈতমতী মহারাজ বলছিলেন যে যেই রাম সেই কৃষ্ণ। হ্যাঁ, আর এখানে হঠাৎ করে এই ভাগাভাগিগুলো কোত্থেকে আসছে? রাম অর্থাৎ নারায়ণ, নারায়ণের নারায়ণ। আপনার কাছে যদি আজকে আমন্ত্রণ আসে রাম মন্দিরে, আপনি যাবেন না যাবেন না? দর্শন করতে যাচ্ছেন বাবা মা, আপনার রাম মন্দির যাওয়ার প্ল্যান আছে না আছে না? আপনার অযোধ্যা রাম মন্দির দেখার ইচ্ছে হয়, হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ নিশ্চয়ই, আমি অযোধ্যা যাব, রাম মন্দিরে যাব, সেলফি ফটো তুলবো, খুব সুন্দর জায়গা হয়েছে শুনেছি, একটা দ্রষ্টব্য জায়গা হয়েছে, নিশ্চয়ই যাবো, তাতে অসুবিধা তো কিছু নেই। ওটা অসুবিধার কি আছে, যে কেউ লোক যেতে পারে। কিন্তু তার মানে এই নয় আমাকে 22 তারিখে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে বিজেপি যা বলছে তাই করতে হবে, এটা কথা নয়। না না, তাহলে আপনি বলছেন যে যে মন্দিরের সামনে যেতে হয় শুধুমাত্র সেলফি তোলার জন্য? না না, আমি একবারও সেটা বললাম কি, আমি সেলফি তুলবো, অসুবিধা আছে? এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই যাওয়া যায় মন্দির দর্শনস্থান, জলের মধ্যে দাঁড়িয়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এত টাকা খরচ করছেন মন্দিরের জন্য কেন? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এত টাকা খরচ করছেন কেন মন্দিরের জন্য? অনির্বাণ কিছুক্ষণ আগে দেখাচ্ছিল, আমি দুজনের কাছে আসবো, আমি অম্বিকানন্দ মহারাজ আসবো না, এসে পারছি না। না না, আমি আসছি, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফিরিস্তির ছবিটা একবার দেখাই, যে কি কি মন্দির এই আমলে তৈরি হয়েছে। আমি জানি না যে এই মন্দিরগুলো সায়নী ঘোষের যুক্তি অনুযায়ী বাটি হাতে বসার জন্য, নাকি অনিন্দ্য সিনহার যুক্তি অনুযায়ী এখানে সেলফি তোলার জন্য, কোনটা? একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের লম্বা তালিকা। 2-3 মাসের মধ্যে কালীঘাট টেম্পলও হয়ে যাবে, 165 কোটি টাকা খরচ হচ্ছে। জগন্নাথ টেম্পল আর 3-4 মাসের মধ্যে জগন্নাথ টেম্পল হয়ে যাবে, উচ্চতায় পুরীর মন্দিরের সমান, কিন্তু পুরীর দেবতা নিম কাঠে পুজো হয়, ওদের ট্র্যাডিশনাল। আমরা মার্বেল পাথরের করছি, কিন্তু জায়গাটা আরও বড় হবে। ভোগ ঘর থেকে শুরু করে আরও যে সমস্ত মন্দির আছে সেগুলো সমস্ত অনেক বড় করে করা হচ্ছে। মাসির বাড়িটাও ভালো করে করছি, যেটা অরিজিনাল মাসির বাড়ি ছিল জগন্নাথ দেবের। ফুল্লরা আমি ইতিমধ্যে করে দিয়েছি, নলাটেশ্বরী মন্দির ডেভেলপ করে দিয়েছি, কঙ্কালীতলা করে দিয়েছি, তারাতলা করে দিয়েছি, এই তারাপীঠ ফুরফুরা স্বরূপ করেছি, পাথর চপড়ি করেছি, চন্দননগরে কত চার্চ আছে সেগুলোও আমরা করেছি, কয়েকশো বেরিয়াল গ্রাউন্ড করেছি, শ্মশান করেছি, মাঝের থান পাট্টা দিচ্ছি, জাহের থান পাট্টা দিচ্ছি। আমরা সর্বধর্ম সমন্বয়কে নিয়ে সব মানুষের যেটা প্রয়োজন সেটা করি। এমনকি গুরুদ্বার আমায় বলেছিল ওদের জন্য আমি গেট তৈরি করে দিচ্ছি, ওঙ্কারনাথ মিশনের গেটও আমি তৈরি করে দিয়েছি, লোকনাথ ঠাকুরের চাকলাধাম, কচুয়াধাম, তাতেও আমরা সব কাজ করে দিয়েছি। অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল, যেটা স্টেট গভর্নমেন্টের, আমি দিয়ে দিয়েছি। আমরা যত কাজ করেছি, তীর্থস্থান এটা একটা হেরিটেজ, মনে রাখবেন, ট্যুরিজমের জন্য। তীর্থস্থানকে বাদ দিয়ে হেরিটেজ ট্যুরিজম হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের জন্য কাজ করার কথা বলেছেন এবং তার জন্য মন্দির, মসজিদ, গুরুদ্বারা সেগুলোর উন্নয়নের করার কথা বলেছেন। আমি অম্বিকানন্দ মহারাজের কাছে আসবো, তবে তার আগে আমি একটা প্রশ্ন ছুড়ে রেখে গেলাম ঝন্টু বড়াইকের জন্য, তার কাছে আসার পর উত্তর নেব। যদি সত্যি সত্যি সর্বধর্ম মানুষের জন্য কাজ করতে হতো, তাহলে আগে চাকরির ব্যবস্থা করতে হতো, ইন্ডাস্ট্রি ব্যবস্থা করতে হতো, নাকি মন্দির মসজিদ তৈরি করে সেটা প্রেস কনফারেন্স করে বলতে হতো, কোনটা? এই প্রশ্ন নিয়ে আমি আসবো, তবে তার আগে মহারাজের কাছে আসি। মহারাজজি,
যে পরিস্থিতি কোথাও তৈরি হয়ে গেছে, এটা তো সত্যি আজকে এই ভাগ বাটোয়ারার দিন কি আর রয়েছে? মানে কে কালী ভক্ত, কে হনুমান ভক্ত, কে শিব ভক্ত, এই অহেতুক আলোচনার সময় কি রয়েছে? এবং আপনি এতক্ষণ ধরে আলোচনা শুনছিলেনও, যে আহ্বান, যে ডাক প্রত্যেকের কাছে গেছে, সে আমন্ত্রণ প্রত্যেকের কাছে গেছে, সেইখানে দাঁড়িয়ে কেন অহেতুক এই রাজনীতি? সোনালী, প্রথমে আপনাকে বলি, উনি কালী ভক্তি, কালী মায়ের আরাধনার কথা বলছিলেন। সেখানে দেবী কালিকার সর্বাধিক বঙ্গদেশে প্রচলিত যে স্তোত্র, আদ্যা স্তোত্র, সেখানে একটি শব্দ রয়েছে, বিষ্ণু ভক্তি প্রদে দেবী। বিষ্ণু ভক্তি প্রদায়িনী হচ্ছেন দেবী কালী। তাহলে আমার যদি মা কালীর প্রতি এত ভক্তি থেকে থাকে, তাহলে আমার বিষ্ণুর অবতার রামের প্রতি এত অনীহা কেন? প্রথমত। দ্বিতীয়ত, অনিন্দবাবু, আমি সৌজন্যতা বজায় রাখতে চাই। আমি চাই, আমি বলিনি, তারপর আপনি সত্যি কথা বলুন। নিশ্চয়ই সত্যি কথা, সত্যি কথা বলবো। আমি রিপাবলিক বাংলাকে সর্বপ্রথম এই স্টুডিওতে বসে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার বক্তব্যের আগে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট, উনি যে কি করেছেন তার যে ফিরিস্তি দিলেন, সেই সমস্ত ফিরিস্তিগুলো শুনতে শুনতে আমি দুটো কি তিনটে জায়গাতে আমার কানে একটু লাগলো। এক, ঠাকুর অনুকূলচন্দ্র ওনার কাছে জমি চেয়েছেন। ঠাকুর অনুকূলচন্দ্রের দেহত্যাগ হয়েছে 1969 সালে। ঠাকুর অনুকূলচন্দ্র কিভাবে ওনার কাছে জমি চাইলেন, আমার কাছে ঠিক বিষয়টা পরিষ্কার নয়। দ্বিতীয়, উনি যে বললেন আমি ফুল্লরা করে দিয়েছি, আমি তারাপীঠ বলতে গিয়ে দেখুন কখনো কখনো স্লিপ অফ টাং হয়, আমাদেরও সকলেরই হয়, কিন্তু তারাপীঠ বলতে গিয়ে তারাতলা বলে ফেললেন। তো স্বাভাবিকভাবেই ভুল হয়। ওনার ক্ষেত্রে ভুলটা ভুল, আমাদের ক্ষেত্রে ভুলটা ভুল হয় না। তো তারাপীঠটাকে উনি তারাতলা বলে তারপরে সংশোধন করে উনি তারাপীঠ বললেন। তারাপীঠ উনি করে দিয়েছেন। তারপরে উনি বললেন তারকেশ্বর করে দিয়েছেন, ফুরফুরা শরীফ করে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। উনি ওনার একটা লম্বা বহর উনি দেখালেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এগুলো কি উনি করে দিয়েছেন? ওনার কি এই আমিত্ব বোধ, এত আত্ম অহমিকা, এবং তার যে চূড়ান্ত প্রকাশ, এই চূড়ান্ত আত্ম অহমিকা অহংকারের প্রকাশটা ওনার মুখ থেকে যে প্রকাশিত হচ্ছে, আমি কিন্তু এর মধ্যে কোনো শুভ লক্ষণ স্বর্ণালী দেখতে পাচ্ছি না। আমার শুধু এটুকুই বলার, 22 তারিখে আমি জানি না উনি সংহতি করবেন কি অসংহতি করবেন, কি করবেন, সেটা তো ওনার ব্যক্তিগত রাজনৈতিক কর্মসূচি। উনি নেতাজির কথা বলেছেন, উনি সংহতি দিবসের এই শোভাযাত্রা বা মিছিল যেটাই উনি করতে চাইছিলেন, ওনার যদি নেতাজি প্রেম থেকে এটা হয়ে থাকে, তাহলে তার সবচেয়ে বেস্ট দিন ছিল 23শে জানুয়ারি। উনি 22শে জানুয়ারি কেন এটা করলেন? কারণ 22শে জানুয়ারি সারা কলকাতা শহর, সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক, প্রতিটি বিধানসভা, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি শহরে, প্রতিটি গ্রামের প্রত্যন্ত পরগনাতেও রাম নামের যে লহর, রাম নামের যে মহিমা, এবং রাম নামের যে শোভাযাত্রা, এবং রাম নামে যে মাতোয়ারা হবে, সেটাকে কোথাও কেড়ে নেওয়ার একটা লহমা, কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা, এক লহমায় মোড় ঘুরিয়ে দেওয়া, উনি সব পারেন। তো স্বাভাবিকভাবেই উনি এটাই প্রয়াস করছেন। আমি পাল্টা কি রাজনৈতিক কি অরাজনৈতিক কর্মসূচি এর মধ্যে যাচ্ছি না। উনি নিশ্চয়ই সংহতির শোভাযাত্রা করতে পারেন, ওনার সংহতি শোভাযাত্রাতে আমরাও থাকতে পারি সাধু সন্তেরা, কিন্তু উনি সেটাকে নেতাজির নামে 22শে জানুয়ারি কেন করলেন? উনি 23শে জানুয়ারি কেন করতে পারলেন না? 100 বার যে রাজ্যে সাধু সন্তরা আক্রান্ত হচ্ছে, যে অভিযোগের কথা অযোধ্যা পর্যন্ত, যে ঘটনার কথা অযোধ্যা পর্যন্ত ছড়িয়ে পড়েছে, সেখানে সংহতি যাত্রাতে নিঃসন্দেহে সাধু সন্তরা থাকতে পারেন, কেন পারেন না? পুরুলিয়ার কাশীপুরে থাকা উচিত। সংহতির যেভাবে অন্য একটা সমীকরণ কোথাও, হ্যাঁ বলুন। গঙ্গাসাগর আসতে গিয়ে যেভাবে পুরুলিয়ার কাশীপুরে, সুদূর উত্তরপ্রদেশের বেরিলি থেকে সাধারণ সাধু সন্তেরা তারা গঙ্গাসাগর তীর্থক্ষেত্রে আসছিলেন, সেখানে আসার পথে যেভাবে মব লিঞ্চিং শব্দটা স্বর্ণালী আপনারা মিডিয়ার মাধ্যমে বলেন, আমরা পালঘর দেখেছি মহারাষ্ট্রে, সেই পালঘরের পুনরাবৃত্তি আজকে আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়, কাশীপুরে। কেন মাননীয় রাজ্যে, যেখানে তিনি বলছেন ধর্ম যার যার উৎসব সবার, কেন এই দুর্দিন আমাদের দেখতে হলো? গঙ্গাসাগরে কত লোক এসছেন মহারাজ?
এবছর গঙ্গা আপনি অনিন্দবাবু আলোচনার মোড় না আপনি আলোচনার মোড় ঘোরাতেই পারেন, না আপনি আলোচনার মোড় ঘোরাতেই পারেন, কিন্তু আপনি কাশীপুরের ঘটনাটাকে নিন্দা করুন। জাস্টিফাই করা যাবে না অনিন্দবাবু, জাস্টিফাই করা যাবে না। গঙ্গাসাগরে কতজন এসেছেন, আপনারা জাস্টিফাই করেন না। উত্তরপ্রদেশে কতজন মানুষ বাস করে, তা দিয়ে আপনি কি সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে সেটাকে জাস্টিফাই করেন কি? জাস্টিফাই করা যায় না, জাস্টিফাই করা যায় না। আমি আসবো না না প্রশ্ন তারাপীঠ কি মমতা বন্দ্যোপাধ্যায়, না প্লিজ ভেবে যান, ঝন্টু বাবুর কাছে আসবো, ঝন্টু বাবুর কাছে আসবো এবং এই প্রশ্নটা নিয়ে আসবো যে তারাপীঠ কি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, ফুরফুরা শরীফ কি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন? বলার সময় উনি যেগুলো বলছেন উনি ওগুলো ভেবে বলেন। আমি জানি না এর উত্তর আমি পাবো কিনা, অনিন্দবাবু শুনতে পাচ্ছেন কিনা আমার প্রশ্ন, কিন্তু প্রশ্নটা রয়ে গেল। সর্বধর্মের জন্য করার জন্য, সংহতির জন্য করার জন্য আসলে কি কি করা উচিত ছিল রাজ্যের? ঝন্টু বাবু উত্তর যদি থাকে আমরা 10 সেকেন্ড উত্তরটা নিয়ে নেব। তারাপীঠ কি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন? স্বর্ণালী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, ফুরফুরা শরীফ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। স্বর্ণালী মিথ্যে যারা বলে না, মিথ্যে অনেক দূর এগিয়ে নিয়ে যায় কিন্তু সঠিক জায়গায় পিছিয়ে ঠিক জায়গায় আনতে পারে না। মিথ্যে যারা বলে তারা পিছিয়ে সঠিক জায়গায় আসতে পারে না, এটা সর্বসত্য জেনে রাখো। মর্যাদা পুরুষোত্তম রাম ভারতের আবেগ সংস্কৃতির প্রতীক। আমি একটা উদাহরণ দিই তোমায়, এই বাংলায় 120 বছর আগে স্বয়ং বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখছেন, অবতার শ্রী রামচন্দ্র যে জানকীপতি, তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি। এস ওয়াজেদ আলী খান লিখছেন তার প্রবন্ধ ভারতবর্ষে রামের গুণগান। অর্থাৎ রাম ধর্মীয় চরিত্রের চাইতেও বড় হচ্ছে ভারতের সংস্কৃতি পীঠস্থান। কোনো মুসলিম, কোনো বুদ্ধ, কোনো জৈন কারো অভিযোগ রাম নিয়ে নেই। আমি তোমাকে বলি, এই ভারতবর্ষ, এই বাংলা যেখানে প্রথম আদিবাসীদের রামায়ণ লেখা হয়েছে, রাম চরিত্রটা সার্বজনীন। আচ্ছা তুমি বলো তো, ভারতবর্ষে এমন কোন রাজ্য আছে যেখানে একটি ধর্মীয় গোষ্ঠী, ইসলামিক গোষ্ঠীর নিজস্ব হাসপাতাল, ইসলামিয়া হাসপাতাল আছে? আছে সরকারি টাকায়। অর্থাৎ একটি সরকার 11তে ক্ষমতায় আসার পরে যারা সুপ্রিম কোর্টে ভর্ষিত হয়েছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করার জন্য, ভর্ষিত হয়েছে তারা সরকারি টাকায় একটি সম্প্রদায়ের ধর্মগুরুদের ভাতা দেওয়ার জন্য। তারা যদি বলে সর্বধর্ম সম্মেলনের কথা, তারা যদি বলে যে হাজরাত থেকে পার্ক সার্কাস, মানে ডেস্টিনেশনটাও ধরে নাও কতটা রাজনৈতিক সুশ্রুরানি। অর্থাৎ যেটা ভাই লাহিড়ী ভাই বললেন যে সাগর দিকে নির্বাচনের পরে তার দুধেল গাইরা বুঝে গেছে এ রাজ্যে তোষণ আর শোষণ নামান্তর। স্বর্ণালী তোষণ সোশ্যাল সাইকোলজিতে শোষণের নামান্তর। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তোষণের নামে শোষণ করেছে, সংখ্যালঘু ভাইরা বুঝেছেন, তাই মমতা ব্যানার্জিকে এই রাজনীতিটা করতে হচ্ছে। কথা বলছেন অম্বিকা বাবুর এক ধরনের, অম্বিকানন্দ মহারাজরা সংহতির অন্য প্রশ্ন তুলেছেন, আপনি একটা দারুণ প্রশ্ন তুলে দিলেন সংহতির, যে শাসক দল বলছে সংহতির কথা। খুব সম্প্রতি অনিন্দবাবু দেব টুডুর একটা বক্তব্য মনে থেকে গেছে, এখনো কানে বাজছে, একবার আপনাদের শোনাবো। এই যে সংহতি যাত্রা কারা করছেন, কারা বলছেন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে এবং তারা নাকি রাজনীতি না করার জন্য ময়দানে নামছেন, শুনুন একবার দেব টুডুর বক্তব্য। 100 দিনের কাজের টাকা বাকি আছে, ক্ষমা করব না। পাড়ায় ভোট চাইতে গেলে ওই বিজেপির নেতাদের বেঁধে রাখতে হবে। জয় শ্রীরাম বলতে দেবো না, ঠান্ডা টাঙাতে দেবো না, টাকা দে। সময় একদম শেষ। শ্রীরামের নাম করলে টাকা দেওয়া হবে না, শ্রীরামের নাম করলে 100 দিনের কাজের টাকা দেওয়া হবে না, রামের নাম 100 দিনের কাজের টাকা না দিলে জয় শ্রীরামও বলতে দেওয়া হবে না। অদ্ভুত যুক্তি, আমি জানি না এই যুক্তির উত্তর কিছু আছে কিনা। অনিন্দবাবু আপনাকে ডিবেট শেষ করবো, একদম 10 সেকেন্ড দিলাম, যদি কোনো উত্তর থাকে। আমি দুটো কথা যদি বলবো, এক হচ্ছে ঝন্টুবাবু বললেন যে মিছিল শেষ হচ্ছে পার্ক সার্কাস। কেন পার্ক সার্কাস শেষ হচ্ছে, উনি একটা অদ্ভুত যুক্তি দিলেন, উনি শিক্ষিত লোক, এই কথা কি করে বলে আমি জানি না। আর দ্বিতীয় কথা হচ্ছে মহারাজকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে এই বছর গঙ্গাসাগরে কত লোক এসেছে, আপনি বলতেই চাইলেন না। এটা অদ্ভুত ব্যাপার। পার্ক সার্কাসে নেত্রী বসে, পার্ক সার্কাস রাজা বাজার মেদিয়া পুরুষে মূল্য আপনার নেত্রী
আমরা আপনি না জানেন তাহলে আর কাউকে কিছু বলার নেই। ঝন্টু বাবু, অনিন্দ্য বাবু বুঝতে পারছেন না এখনো পার্ক সার্কাসে মিছিল কেন শেষ হচ্ছে? উনি ভুলে গেছেন দুদেল খাই বলে কাদেরকে সম্বোধন করা হয়েছে, উনি ভুলে গেছেন। আর কিছু বলার নেই তাহলে, সময় একদম শেষ। এই রাজনীতির যে আগুনে ঘি ঢালা হচ্ছে প্রত্যেক মুহূর্তে, আমি এটুকুই বলবো যে রাজনীতির আগুনটা বোধহয় খেলার জিনিস নয়। এখানে প্রত্যেক মুহূর্তে দায়িত্ব নিয়ে ঘি না ঢাললেও চলবে। গোটা দেশ আপাতত তাকিয়েছে 22শে জানুয়ারির জন্য, এবং সেটা শুধুমাত্র অযোধ্যামুখী হওয়ার জন্য।